এলোমেলো হয়ে ঠিক আগের মতোই ঘুমাচ্ছে পড়ে পড়ে সে। ফতুয়ার ব্যাক পার্ট উঠে এসেছে পিঠের অর্ধেকটা পর্যন্ত। জিন্স, আবার পিঠের উপর হট ব্যাগটা নিয়ে পাশে রেখে দিল আহিল। ব্যাগ রাখার জায়গাটুকু সাদা চামড়ার উপর গোলাপি হয়ে আছে। ফতুয়া ঠিক করে মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে নিজেকে ডাকতে লাগলো। বেশ কয়েকটা ঝাঁকুনি খেয়ে উঠে বসলো সে। কফিটা জলদি শেষ করো। এখন কফি খাবো না। পেট ব্যথাটা কমে যাবে। না, খাবো না। ঠিক আছে। আহিল কফিটা নিজেই খেয়ে নিল। তখন ঘুম থেকে উঠে মাথার যন্ত্রণায় ভুগেছে সে। নিশি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে ফিরে এসে নিজের ব্যাগ গুছিয়ে নিল। চারদিকের কোথাও আহিলকে দেখা গেল না। পেটের ব্যথাটা না করলে কোমরের ব্যথাটা হালকা আছে। ব্যাগ গুছিয়ে সোফা সেরে উঠে পড়ল নিশি। বিছানার উপর ব্যাগটা রেখে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আঁচড়াতে শুরু করে দিল। আহিল তখন ফোন হাতে নিয়ে বারান্দা থেকে ঘরে ঢুকলো। আপনি এতক্ষণ বারান্দায় ছিলেন? আমি তো ভাবলাম বাহিরে আপনি। হঠাৎ আমাকে নিয়ে ভাবতে গেলে? ড্রেসিং টেবিল থেকে হাত ঘড়ি নিয়ে পড়তে পড়তে এমনি জিজ্ঞেস করছিলাম। আমি গাড়ি বের করছি, তুমি ঝটপট সব গুছিয়ে চলে এসো। আচ্ছা। সবার থেকে বিদায় নিয়ে আহিল আর নিশি বেরিয়ে পড়ল। সিটে বসার পর নিশি খেয়াল করলো সিটে হট ব্যাক পার্টের সাথে অ্যাডজাস্ট করা রাখা। আহিলের দিকে তাকাতেই দেখা গেল এক মনে গাড়ি ড্রাইভ করে যাচ্ছে। নিশি হট ব্যাগটা কোমরের সাথে চেপে রেখে সিটে হেলান দিল। জানালার কাজটা একটু খুলে দিন না। বাইরে ঠান্ডা বাতাস, বুকে লেগে যাবে তো। সামনের দিকে তাকিয়ে বললাম আমি। একটু খুলে দিন, একটু ফাঁকে তো। আর বেশি বাতাস আসবে না, একটু বাতাস আসবে। আচ্ছা, খুলি। আহিল কিছু না বলে লক বাটনটা চেপে দিল। আর নিশি সেইটা দেখতে পেয়েই, আপনি এমন করলেন কেন? এভাবে দম বন্ধ হয়ে আসছে আমার। একটু খুলে দিলে কি হয়? দিন না খুলে। না বলেছি, কানে যাচ্ছে না? আমার কথার উপর আর কোনো কথা যায় না। ধমকের পর উপরিউক্ত গালি বর্ষণ করে নিশি বাইরে তাকালো। গাড়ির ফ্রন্ট সিটের দুটো মজা, এক হচ্ছে জানালা, আরেক হচ্ছে সামনের গ্লাসের রাস্তা আর আকাশ দুটোই দেখা যায়। অনেকক্ষণ ধরে রাস্তায় তাকিয়ে থাকলে মনে হয় রাস্তার উপর ভেসে ভেসে যাচ্ছে। তখন মনের মধ্যে ভিড় করে হাজারো ভালো খারাপ লাগার ভাবনা চিন্তা করতে করতে রাস্তা আর আকাশ দেখতে দেখতে বরাবরই নিশির এই মুহূর্তটা বেশ উপভোগ্য হয়। কিন্তু এবার নিশি প্রতিবারের মতো এই জায়গায় নামিয়ে দিয়ে গেছে আহিল। গাড়িতে আর কোনো কথা হয়নি তাদের মাঝে, না হয়েছে গাড়ি থেকে নামার পর। গলির মোড়ে ধরে কিছুটা সামনে এগোনোর পর থেমে গেল সে। পিছনে ফিরে তাকানোর আগে কালো রঙা বিএমডাব্লিউটা গলির রাস্তা পেরিয়ে মেইন রোডে ঢুকে পড়েছে। আর ততক্ষণে সেটা চোখের আড়ালে চলে গিয়েছে নিশির। শার্টের উপর হুডি জ্যাকেট চাপিয়ে এতখানি রাস্তা ড্রাইভ করে এসেছে আহিল। কয়েকদিন ধরে বন্ধু বান্ধবদের কাউকেই খুব একটা সময় দেওয়া হয় না তার। না দেওয়াতে তারা চটে গেছে সবাই। আর সে জোর করে ধরেই আড্ডাতে যোগ দিতে যাচ্ছে আহিল। তার উপর তার মেজাজটাও আজকে ঠিক নেই। আড্ডা জমেছে ফারাজের বাসার ছাদে। নিশিকে নামিয়ে দিয়ে আহিল ওখানে চলে এসেছে। ড্রয়িং রুমে ঢুকতেই ফারাজকে দেখা গেল বসে কাগজ হাতে কি যেন করছে। না বাবা আর আপনজন বলতে গেলে কেউই নেই তার। অনাথ আশ্রমে মানুষ হয়, তারপর সেখান থেকে এত দূর শুধুমাত্র নিজের মেধার দাপটে। ফারাজের সাথে পরিচয় আহিলের সেই হাই সেকশন থেকে। প্রাইমারি সেকশন শেষ করে দুজন ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসেছে ঢাকার সরকারি স্কুলে চান্স পায়। সেখান থেকে তাদের বন্ধুত্ব। তারপর আহিল দেশের বাইরে চলে যায়। যদিও ফারাজকে সে সাথে নিতে চেয়েছিল, কিন্তু ফারাজ ছোটবেলা থেকে ছোট জিনিসগুলোর জন্য এক প্রকার সংগ্রাম করে অর্জন করতে শিখেছে। সেই জায়গায় আহিলের এই বন্ধুপ্রীতিটা তার কাছে হাত পেতে নেওয়া সহানুভূতি মনে হয়েছে। নিজের ভালোবাসাকে আহিল বন্ধুর চোখে সহানুভূতির তকমা দিতে চায়নি কখনোই, তাই সেও আর জোর করেনি। আহিলের সাথে বন্ধুত্বের সূত্রে ফারাজের সাথে তার মা বাবারও একটা বন্ধন হয়ে গেছে। ফারাজকে এক প্রকার তাদের পরিবারের প্রিয়জন বলা চলে।
আহিল কোনো কথা না বাড়িয়ে নিঃশব্দে গিয়ে ফারাজের সামনে সোফায় বসে পড়ল। কিরে, কখন আসলি? এইমাত্র বসলাম। আমি তো ভেবেছিলাম আজকেও আসবি না। নিশিকে নিয়ে বের হয়েছিস, তুই তো আমাকে ভুল প্রমাণ করে দিলি। তুই কবে সঠিক ছিলি? কথাটা বলতে বলতেই আহিল সোফার ব্যাকআপে মাথা এলিয়ে দিল। কিরে, মুখে কিসের দাগ এইটা? মন খারাপ? জবাবে আহিল নিজের চোখ দুটো বন্ধ করে নিল, আর চোখ খুলল না। এভাবে থাকতে বেশ আরাম লাগছে তার কাছে। ঘুম ঘুম ভাবটা ভর করেছে সারা গায়ে, কিন্তু ভালোভাবে ঝেঁকে ধরছে না ব্যাপারটা। একদম একদম মাতাল হবার প্রথম ধাপ, ঘোর ঘোর লাগা যাকে বলে। নিশি কেমন আছে? তোর সাথে কথা হয় না? না, ইদানিং হচ্ছে না। তুই নিজেই খোঁজ নিয়ে নিস। আপনারা ভালো বন্ধু, তোরা বন্ধুর খোঁজ নিচ্ছিস না, তা হয়? চোখ বন্ধ করে কথাগুলো বলছে আহিল। আহিলের এই কথাগুলো শুনে ফারাজ খুব ভালোভাবে বুঝতে পারলো যে নিশির সাথে তার কিছু হয়েছে। তার জন্য এইভাবে আইকা এবং বেলকাটা মিশিয়ে কথা বলছে সে। কি হয়েছে তোর আহিল? নিশি তো পিচ্ছি একটা মেয়ে, আর তোকে কতবার বুঝিয়েছি ওর কাছ থেকে নিজের ব্যাপারে কোনো কিছু এক্সপেকটেশন করাটা। ওর কাছে আমার প্রতি ওর ভালোবাসা ছাড়া কোনো এক্সপেকটেশনস নেই। তোর ভালোবাসাটা কিন্তু নিশির উপর চাপিয়ে দেওয়া। ইটস এ ওয়ান কাইন্ড অফ ফোর্স ইয়ার। দ্যাটস ওয়াই শি নিড মোর টাইম টু রিয়েলাইজ ইউর লাভ অ্যান্ড অ্যাফেকশনস ফর হার। I know that I loved her and I need her. I don't need anything else. I don't need her love. My love is enough for us, but I can't live without her. Why she does not understand? কথাগুলো বলে চোখ দুটো খুলতেই দুফোঁটা জল গড়িয়ে দুপাশে চুলের গভীরে চলে গেল তার। ফারাজ এক দৃষ্টিতে তাকিয়ে আছে আহিলের দিকে। আহিলের মতন স্ট্রং পার্সোনালিটির ছেলের চোখে জল। এতকাল তার সাথে সম্পর্ক, কিন্তু চোখের জল বড্ড ভাবাচ্ছে ফারাজকে। ফারাজ প্রথমেই ভেবেছিল এই সমস্যাগুলো নিয়ে, কিন্তু পরবর্তীতে আহিলের ম্যাচুরিটি, সিচুয়েশন সামলানোর দক্ষতার কথা ভেবে চিন্তাগুলো এড়িয়ে গিয়েছিল। কিন্তু আজ সে স্পষ্ট দেখতে পাচ্ছে নিশি নামক ভালোবাসাটা ক্রমশ আহিলের ম্যাচুরিটি আর কন্ট্রোলিং পাওয়ারটাকে নিঃশেষ করে দিয়ে সেখানে একটা ছোট্ট বাচ্চার মতন তার প্রিয় জিনিস হারানোর ভয় ঢুকিয়ে দিয়েছে। এক দীর্ঘশ্বাস ছেড়ে ফারাজ আহিলের পাশে গিয়ে বসলো। তোকে কিন্তু এভাবে দেখতে মোটে অভ্যস্ত নই আমি। মোট চেঞ্জ কর জলদি। মুড চেঞ্জের সুইচটা খুঁজে বের করে দে। শালা, মোট চেঞ্জের সুইচ খোঁজ না। বউ নিয়ে ঘুরে আসলা, গেলা ভালো মানুষের মতো আর আইলা। থাক, আমি ভদ্র ডাক্তার মানুষ, আমার এসব না বলাই ভালো। আরে বল বল, মনে আক্ষেপ রাখিস না। তোর যে জ্বলছে আমি বুঝি তো। আমি প্রেমিক ব্যাচেলর, আমার সামনে বউ নিয়ে ঘুরে বেড়াও আর আবার আদরের চিহ্ন সুখ অফ করো। বুঝি বুঝি, খালি বিয়েটা করতে দে, সোহানা শুধু রাজি হোক। তো কর না, না করেছি নাকি? তা সোহানার আলটিমেটাম ভুলে গেছিস নাকি? হ্যাঁ, কি যেন বলেছিল? সমস্যা নাই দোস্ত, তার সলিউশন পেয়ে গেছি। কনসিলার কিনে দেব আর রোমান্স করব। আহিল কিছু না বলে চোখটা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। খরচটা বেড়ে গেল আর কি। এইভাবেই কথা বলতে বলতে বাকি বন্ধুরা সাদে এসে যোগ দিল তাদের সাথে। ফারাজের সাথে আড্ডার সব আয়োজন করে রেখেছে সার্ভেন্টরা, তাই সবাই সাদে গিয়ে হাড়ি জমালো। সাদিক, রাফসান, কিশোর, রিফাত এরা সবাই হচ্ছে আহিলের এইচএসসি এর ফ্রেন্ড। এদের মধ্যে ফাহিম হচ্ছে রাফসানের ছোটবেলার বন্ধু। দেশে এসে তাদের সাথে পরিচয় আহিলের। চলতে চলতে সেও গ্রুপের একজন হয়ে গেছে অল্প সময়ের মধ্যেই। কিরে, তুই এমন ঘুমটা টেনে আছিস কেন? শীত তো ঢাকায়, এখানে তো সেভাবে শীত পড়েনি। আরে নতুন প্রেমের নতুন আবহাওয়া, আহিলের এবার শীত একটু বেশি লাগবে, স্বাভাবিক। ফারাজের উস্কানিতে সব বন্ধুরা মিলে আহিলকে লেকপুল করেই যাচ্ছে। জবাবে আহিল কখনো সূক্ষ্ম উত্তর দিচ্ছে, আবার কখনো মুচকি হেসে যাচ্ছে। এলোমেলো উদাসীন পা ফেলে নিশি মেইন ডোর ঠেলে ঘরে ঢুকেই দেখতে পেল রানীর ড্রয়িং রুমের আসবাবপত্র পরিষ্কার করছে আর টিভি দেখছে। কাঁধ ব্যাগটা সোফায় রেখে তার পাশে বসে পড়ল নিশি।
মিনিট পাঁচেক সেখানে বসার মধ্যেই মুমতাহার রানীকে ডাকতে ডাকতে সেখানে আসলেন। নিশিকে দেখে তিনি কিছুটা অবাক চোখে তার দিকে তাকিয়েছিলেন। তারপর সামনে সোফায় বসতে বসতে, শুক্রবারে কিসের ক্লাস হয় ভার্সিটিতে? মুনতাহারের প্রশ্নটা নিশির মগজে ঢুকতেই সারা গায়ে বিদ্যুৎ খেলে গেল রাগে। বিধিয়ে খুঁচিয়ে কথাটা পোস্টমর্টেম করে তারপর বললেন তিনি, কই একবার তো বলতে পারলেন, এত দেরি করে ফিরলি কেন? এদিকে আমি চিন্তায় চিন্তায় মরছি। জিজ্ঞেস করতে পারত খেয়েছি কিনা, হাতে এক গ্লাস পানি দিয়ে তো ক্লান্ত দূর করতে পারত, কিন্তু একবারও তো বলল না। নিজের অবিশ্বাসগুলোর কথার তকমা দিয়ে উপর দিয়ে গিয়েছে আমার উপর। কই অন্য মেয়েরা তো এমন না, কত ভালোবাসে তাদের ছেলে মেয়েদের। নিশি আর কিছু না ভেবে দাঁতে দাঁত চেপে মুনতাহারের কথার জবাব দিল, স্পেশাল ক্লাস ছিল, সামনে সেমিস্টার ফাইনাল, তাই স্টুডেন্টসদের রিকোয়েস্টে ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার টিচারদের বলে ক্লাসের ব্যবস্থা করে দিয়েছে। একদমই কথাগুলো বলে সোফা ছেড়ে উঠে পড়লাম। আর কিছু জানার থাকলে বাবাকে জিজ্ঞেস করে নিও, কষ্ট করে। কথাটা বলে নিশি আর কাল বিলম্ব না করে নিজের ঘরে ঢুকে পড়ল। মেয়ের কথাগুলো শুনতে শুনতে প্রায় মুমতাহারের ভিতরটা হু হু করে উঠল। নিশি তো আধো আধো বুড়িতে সেই ছোটবেলা থেকে আদুরে স্বরে মাম মাম ডাকত আর পিছন পিছন ছুটত। মাঝে মধ্যে খুব বিরক্ত হতেন তিনি, আবার ভালোও লাগতো। কিন্তু মেয়েটা এখন তার সাথে প্রয়োজন ছাড়া আর কোনো কথাই বলে না, আগের মতো আদুরে হয়ে মাম্মামও ডাকে না। আজ এই ডাকটা নিশির মুখে শোনার জন্য তার মন তাকে খুব লেখাচ্ছে। অনেক কষ্ট দিয়েছেন তিনি মেয়েকে, অনেক অবহেলা করেছেন, তার বিনিময়ে এই কষ্ট কিছুই না। কিন্তু মন থেকে চাওয়া সত্ত্বেও নিশির সাথে তিনি সহজ হতে পারছেন না। ভালো কথাগুলো কেমন যেন গাম্ভীর্যের আড়ালে ঢাকা পড়ে কঠিন হয়ে যায়। এক ধরনের জড়তা কাজ করে তার মধ্যে। এই জড়তার সৃষ্টি হয়েছে দূরত্ব থেকে। সবকিছু কেমন যেন পাহাড় সমান কঠিন মনে হচ্ছে মুমতাহারের কাছে। না, আর ভাববে না সে, সবকিছু যেমন চলছে তেমনই চলতে থাকুক, কোনো পরিবর্তনের আর দরকার নেই। সামনে সেমিস্টার ফাইনাল, 35 দিন আছে মাত্র হাতে গোনে। আগের মতোই সব চলছে। সকালে ক্লাস, দেন লাইব্রেরিতে পড়াশোনা, মাঝে মধ্যে ফ্রেন্ডসদের সাথে গ্রুপ স্টাডি, তারপর সেখান থেকে একেবারে আরিফকে পড়িয়ে বাড়ি ফেরা। বাড়ি ফিরে নিজের পড়াশোনা। খুব ব্যস্ত নিশি, খুব, যাকে বলে দম ফেলার ফুরসত নেই। খুব ব্যস্ত থাকতে চায় সে, খুব। দম ফেলার জন্য সে কোনো ফুসরত নিতে চায় না। সবাই যখন ব্যস্ত, সে কেন না? আজকে প্রায় সপ্তাহখানেক ধরে আহিলের সাথে নিশির কোনো যোগাযোগ নেই। আহিল তার সাথে কোনো কন্ট্যাক্ট করছে না। নিশি যেচে কেন যাবে? খবরদারি করতে যাবে? না, যাবে না সে। কেন যাবে সে? যাবে না, যাবে না। ব্যবহার করছে সবাই তাকে। ভালোবাসার প্রয়োজন ছিল, ভালোবেসেছে। বিয়ে করতে চেয়েছে, করেছে। তার সব কথা মেনে চলতে বাধ্য করেছে। কথার অবাধ্যতার শাস্তিও তার মতন দিয়েছে। সবকিছুর মধ্যে আমি কই? আমার চাওয়া কই? আমারও তো কোনো মতামত নেওয়ার প্রয়োজন মনে করেনি সে। তাহলে সে ভালোবেসেছে বলে কি আমি মাথা বেঁচে দিয়েছি নাকি? দেইনি তো। কাউকে লাগবে না আমার। আমি একাই বেশ বেশ আছি আমি। অফিস থেকে ভিজিটিংয়ে গিয়েছে নাজমুল সাহেব 7 দিনের জন্য। শারীরিক অবস্থা ভালো না হবার দরুন মুমতাহারকে তার বুটিক্সের সমস্ত দায়িত্ব কর্মচারীদের বুঝিয়ে দিয়ে স্বামীর সাথে যেতে হয়েছে। নিশিকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তার এক্সামের জন্য তার হয়ে ওঠেনি। আরিফকে পড়ানোটা এখন নিশির কাছে গলায় কাটা বিধার মতন লাগছে। প্রতিদিন শিমুল কানের কাছে তার ভাইপোর গুণকীর্তন করে যাচ্ছে, আর এ কথা সে কথা বহু কথার সম্মুখীন হচ্ছে সে। কথাগুলো শোনার সময় নিশির চোখ আহিলকে খোঁজে। কৈশি অসভ্য। আমি তার বিয়ের কথা বলাতে আমাকে তো নিজের হাতে শাস্তি দিয়েছিল, এবার যে তার মা বলছে তার বেলায়। এর জন্যই বুঝি গর্তে ঢুকে আছে। নিশাত, আমি আরিফকে বলেছি লিখনে একটা ভালো ছবি ডাউনলোড করে রাখতে, তোমাকে দেখানোর জন্য। বড় ভাইজানের ছেলেটা খুব ভালো হয়েছে জানো, কত চুপচাপ। আহিলের থেকে 5 বছরের ছোট, ওর জন্য মেয়ে খুঁজতেছে, বুঝলা? নিশির জবাবের আশা শিমুল করছে না। তার মতে মেয়েদের বিয়ের ব্যাপারে প্রচুর লজ্জা কাজ করে।
তারা কিছুই বলতে পারে না মুখ ফুটে, কিন্তু বিয়ে শুনতে ভালোবাসে। ভাবছি আহিলটা ইউএস থেকে ফিরে আসলে তোমার ব্যাপারে লিখনের সাথে কথা বলতে বলবো। সেই দিন রাতে ওর সাথে খাবার টেবিলে কথা হয়েছিল এই নিয়ে। কাল পরশু তো ফেরার কথা, ও আসলেই আমি আবার তুলব কথা কানা। নিশি ভেবাচাকা খেয়ে তাকিয়ে আছে শিমুল বেগমের মুখের দিকে, আর কোনো কথাই নিশি বলেনি। শিমুল বেগমের সাথে কথার পাঠ চুকিয়ে আরিফকে পড়ানোর জন্য দুতলা সিঁড়ি ভেঙে উপরে চলে গেল সে। স্টুডেন্ট হিসেবে আরিফ 10 on 10। মেয়েটাকে পড়াতে কোনো কষ্টই হয় না নিশির। মিস, কিছু বলবে? মিস ভাইয়া। আরফি, if you don't mind, I was in hurry. Can I take early leave today? Yeah, sure miss. Thanks. Next time, I don't want any outside talking. Yeah, miss. স্টুডেন্ট হিসেবে আরফি 10 on 10। মেয়েটাকে পড়াতে কোনো কষ্টই হয় না নিশির। আরফিকে কথাগুলো বলে আর নিশি দেরি করলো না সেখানে। ভিতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তার। এই এতটুকু জীবনে আপন বলতে, ভালোবাসার মানুষ বলতে কি কেউই নেই তার পাশে। থাকবে কি করে যার মাই আপন না, সেখানে অন্য কেউ। নিজের প্রতি বড্ড হাসি পাচ্ছে তার এখন। এত হাসি হয়তো কখনো হাসিনি সে, কিন্তু চোখগুলো এমন বেহায়াপনা করছে কেন? কাঁদতে যে বড্ড কষ্ট হয় তার, বড্ড কষ্ট। আশরাফ সাহেবের মাথায় ঝড় লাগার উপক্রম হয়েছে প্রায়। হচ্ছেটা কি তার বাড়িতে? শিমুলের কাজকর্ম দেখে ভেবেছিল আহিল নিজে থেকে যা বলবে বলার বলবে, কিন্তু তিনি ভুল ছিলেন। আহিলের কাল রাত 3টের দিকে এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরেছে, যদিও তার ফ্লাইট আরো আগে ল্যান্ড করেছে। সে যাই হোক, ছেলে এখন বড় হয়েছে, তাকে একটা স্পেস দেওয়া দরকার। সব ব্যাপারে হস্তক্ষেপ আশরাফ সাহেব নিজেও পছন্দ করে না। তার উপর ছেলে বিয়ে করেছে। বিয়ে থেকে মনে পড়লো সকালে খাবার টেবিলে যখন শিমুল লিখনের সাথে নিশির বিয়ের কথা বলছিল, আহিল চুপচাপ শুধু শুনে গেছে, কিছুই বলেনি সে। কিন্তু এমন তো উনি আশা করেননি। নিশি বাড়ির একমাত্র ছেলের বউ, মানে আহিলের বউ। না, আর পারছে না তিনি। কি করবে মনে মনে ছক কষে নিলেন তিনি। টেবিলের উপর থেকে নিজের সেলফোনটা নিয়ে চলে গেলেন কেবিনের সামনের বেলকনিতে। এখানে দাঁড়িয়ে বেশ আরাম বোধ করেন উনি। সকাল প্রায় 11:15 বাজে। আহিল ফ্রেশ হয়ে একেবারে অফিসের জন্য রেডি হয়ে নিচে নেমেছে। ডাইনিং টেবিলে বসতেই সার্ভেন্ট ছুটে এসে হালকা নাস্তা সাজিয়ে দিচ্ছে প্লেটে। ফেরার পর মায়ের জোড়াজড়িতে সকালে টেবিলে এসেছিল, কিন্তু কিছুই আর খেতে পারেনি। প্লেট থেকে ব্রেডটা নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বড় করে একটা কামড় বসালো। ঠিক তখনই শিমুল বেগম ঢুকলেন, হাতে এক গাদা সবজি ভর্তি ছুরি নিয়ে। একটু আগে বাগানবাড়ির 2জন লোক এসে দিয়ে গেছে এগুলো। সার্ভেন্ট ছুটে এসে শিমুলের কাছ থেকে ছুরি নিয়ে নিলেন। মেইন রোড থেকেই তিনি আহিলকে দেখছেন, তাই ছেলের মুখ বরাবর বসে পানি খেয়ে গলা ভিজিয়ে নিলেন তিনি। কি রে, কাল এত রাতে ফিরলি, আবার আজই ছুটছিস অফিসে? আসার কথা তো ছিল আরো 2 দিন আগে, এত দেরি করলি যে? সকালের কথা মনে আছে তো? মনে করে লিখনের সাথে কথা বলে নিস। নিশিকে আমার বড্ড পছন্দ হয়েছে জানিস। ওকে হাতছাড়া করিস না, আমাদের পরিবারেই নিয়ে আসবো ওকে, সেটা যেই হোক। লিখনের কথা শুনে মেয়েতেও লজ্জায় কিছু বলতেও পারেনি। এরকম হয় বল আজকালকার দিনে? একেবারে কাদা মাটির বাপ মেয়েটা। আসছি আম্মু, দেরি হয়ে যাচ্ছে। আহিল আর বসলো না সেখানে, চলতে থাকুক, আটকাবে না সে। সেও দেখতে চায় জল কতটুকু গড়ায়। মেয়ে দেখা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু গোপনে নিজেদের মধ্যে আকদের ব্যবস্থা করে রাখা। আম্মু কিভাবে করলো এটা? আব্বু তো বলেছিল এই নিয়ে আমার উপর কোনো প্রকার প্রেশার ক্রিয়েট করবে না। তাহলে আব্বু কি জেনে শুনে এই কাজটা করেছে, নাকি আম্মুই? উফ, এসব আর কিছুই ভালো লাগছে না তার। সবকিছুই কেমন জানি অসহ্য লাগছে। রাগে মাথাটা ফেটে যাওয়ার উপক্রম হয়েছে তার। গাড়ি রিসোর্টে পৌঁছে দেওয়ার পর আহিল নিজেই ব্যাগেজ নিয়ে অন্য হোটেলে শিফট করে গেছে।
রিসোর্ট ছেড়ে পুরোপুরি প্রকৃতির কাছাকাছি অনেকটা গ্রামীণ পরিবেশে আবাসিক হোটেল, বাস আর কাঠের তৈরি কটেজের বারান্দায় দাঁড়ালেই পাহাড়ি চা বাগান আর কুয়াশায় ঢাকা আবছা সবুজ পাহাড়। ভালো থাকার জন্য আর কি লাগে? দুদিন বাড়ির সাথে টোটালি যোগাযোগ অফ রেখে নিজেকে অনেকটা সময় দিয়েছে আহিল। তারপর নিজেকে স্থির করে অনেকটা গুছিয়ে তৃতীয় দিনের বিকেলে ড্রাইভার সহ গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ফারাজের সাথে অনেক আগেই কথা হয়েছিল, আজকে যাবার কথা তার, কিন্তু সে গাড়ি করে নয়, ট্রেনে যেতে চায়। আর প্রতিবারই ফারাজের দূরের জার্নিগুলো ট্রেনেই এনজয় করে, তাই তাকে আর ঘাটায় নিয়ে আহিল। ট্রেন জার্নিতে আবার তার বেশ অ্যালার্জি, নিঃশ্বাস আটকে আসে যেন। যতবারই ট্রেনের জার্নি হয়েছে ততবারই মনে হয় দরজায় নয় জানালার পাশে দাঁড়িয়ে পায়তারা করে কাটিয়েছে। সেই এক বিদঘুটনের অনুভূতি মনে না করাই ভালো। বিকেল করিয়ে সবেমাত্র সন্ধ্যা নেমেছে দিগন্তে। আবছায়া কেমন একটা ধোঁয়াটে হয়ে আছে। দূরের পাহাড়গুলো ঠিক যেন কাজের জানালায় কুয়াশা লেগে থাকার মতন, হাত দিয়ে মুছে দিলেই স্পষ্ট হয়ে যাবে যেন। সেদিকে তাকাতেই বেশ ঝাঁকুনি দিয়ে গাড়িটা থেমে থেমে চলতে চলতে একবার স্টপ হয়ে গিয়েছে। গাড়ির সামনের দিকটায় তাকাতেই দেখা গেল ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছে। ড্রাইভারকে গাড়ি ঠিক করিয়ে রওনা দেবার কথা বলে আহিল সিএনজিতে উঠে বসলো। উদ্দেশ্য বাস স্ট্যান্ড হলেও দূরত্ব আর নিরাপত্তার কথা ভেবে দাঁতে দাঁত চেপে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল। সিএনজিতে উঠে ফোন অন করে ফারাজকে কল দিল। কই তুই? এই তো স্টেশনে ঢুকলাম মাত্র। কেন? আমার গাড়ি মাঝ রাস্তায় নষ্ট হয়ে পড়ে আছে, স্টেশনের দিকে আসছি, তো এটা টিকিট কেটে রাখিস আমার জন্য। এই লাস্ট মোমেন্ট টিকিট কই পাবো বলো তো? তাছাড়া ট্রেনের সময় হয়ে আসছে, তোর আসতে কতক্ষণ লাগবে? এই তো মিনিট 20। আচ্ছা তুই আয়, আমি ম্যানেজ করছি। ফারাজের সাথে কথা বলে আহিল ড্রাইভারকে ফোন দিয়ে তার খোঁজ খবর নিল। তার মিনিট 15 পরেই আহিল স্টেশনে পৌঁছে গেছে। কি রাহিল, কই তুই? ট্রেন তো হুইসেল দিচ্ছে। এই তো স্টেশনে ঢুকে পড়েছি, রাখ তুই, আমি আসছি। ট্রেনের সেকেন্ড হুইসেল দেওয়ার আগে আহিল ট্রেনের দিকে ছুটে আসলো। মোটামুটি যাত্রী সব উঠে গেছে, স্টেশন অনেকটা ফাঁকা বললেই চলে। তার উপর পাহাড়ের সন্ধ্যা নামছে সবে, চারপাশটাতে যেন স্বর্গীয় আলো ঠিকরে পড়ছে। আশেপাশটাতে চোখ বুলাতে বুলাতে আহিল ট্রেনে যেই ভিতরে উঠতে যাবে, ছাড়, আমাগো আবার এখনো ট্রেনে ওঠে নাই, হে আগে উঠবো, এরপর আপনি উঠবো। What the hell is this going on? Is it your private property? এই যে গালি গালাজ করবেন না, কইয়া দিলাম। গাইল কিন্তু আমিও দিতে পারি। একবার গাইলানি শুরু কইলে আপনার 14 গোষ্ঠী লুঙ্গির মাথায় লইয়া দৌড়াইবো। আহিল কিছু বলার জন্য মুখ খুলতেই রানী মানে যে আছে তাকে হাতের ইশারায় তাকে থামিয়ে দিল। আফা, ছবি তো পরে তুইলেন, ট্রেন ছাইড়া দিব তো। রাগে আহিলের মাথার দুপাশ দপদপ করছে। একে তো ট্রেন জার্নিতে তার অ্যালার্জি, তার উপর এই ফাজিল মেয়ে মাথা চিবিয়ে খাচ্ছে। আর কিছু ভাবার আগেই আহিল হালকা একটা ধাক্কা খেলো। ধাক্কা খাওয়ার সূত্র খুঁজতেই দেখলো হালকা পাতলা গরনের একটা মেয়ে স্কাই কালারের ফতুয়া আর তার সাথে অফ হোয়াইট জিন্স, চুলগুলো বেশ উপরে ছুটি করা। ট্রেনে ওঠার দরুন মেয়েটাকে সামনে থেকে দেখা হয়নি। ধাক্কার আসল কারণ হচ্ছে কাঁধের ব্যাগটা। মেয়েটা পিছনে না ফিরে সরি বলতে বলতে আহিলকে ট্রেনে উঠার তাগদা দিয়েই নিচে উঠে পড়ল। আহিল কিছুটা ধাত্তস্ত হতে হতে ট্রেন চলা শুরু করে দিয়েছে। কিছুটা দম নিয়ে সে নিচে উঠে গেল। দোস্ত, লাস্ট মোমেন্টের টিকিট কালেক্ট করতে পারিনি। টিটি এদিকে আসলে কাটিয়ে নিতে হবে। আপাতত তুই বরং আমার সিটে বস। না, আমি দরজার দিকটায় আছি, এখানে বসবো না। দরজার দিকে এগিয়ে যেতে দেখা গেল কেউ একজন পেপার বিছিয়ে খুব আয়েশ করে জায়গা দখল করে রেখেছে। একটু খেয়াল করতেই আহিল দেখতে পেল সে স্কাই ফতুয়া, যার জন্য ট্রেনে ওঠা নিয়ে এত ক্যাচাল হলো। আহিল কিছু না বলেই অপোজিটের দরজায় দাঁড়িয়ে পড়ল।
কিছুক্ষণের মধ্যেই ফারাজের সাথে তার বিপরীতে বসা দুই চমের খুব ভাব হয়ে গেল। আপনার গগলসের ফ্রেমটা আমার খুব পছন্দ হয়েছে। আমার ফ্রেমটা দেখেন কেমন বুড়ো বুড়ো লাগে আমায় এতে। মোটেও না, আপনাকে বেশ মানিয়েছে এতে। ও মা আপারে, আপনি কোন কে রে? এ একটা ছোট আইবো, আমিও তো ছোট। আমাগো আপনি তুমি করেই কইয়েন, আপনি শুনতে বালা লাগে না। আচ্ছা তুমি করেই বলবো। তা তোমার নাম কি? আমার নাম রানী, আপা আমারে আদর করে কুইন ডাকে। আপনার নাম কি তা? ফারাজ। কোথায় যাচ্ছ তোমরা? ঢাকায় যাব। আপনি? একই গন্তব্য, তবে তোমার নামটা জানা হয়নি। নাতাশা ইসলাম নিশি। নিশি মানে রাত্রি? পাহাড়ের কিন্তু সন্ধ্যা হারিয়ে নিশি যাচ্ছে, খেয়াল করেছ? বাহ, খুব সুন্দর বললেন তো। আপনি কিসে পড়েন? নিশির কথায় খানিক হাসল ফারাজ। পড়াশোনা সেই কবেই শেষ। আপাতত ডাক্তার হিসেবে আছে ঢাকাতে। তবে আপনাকে দেখলে আমার বাংলার প্রফেসর মনে হয় বেশি। এভাবে কথার মালায় ফারাজের সাথে নিশির বেশ আলাপ জমে গেল। আর আলাপের ফাঁকে ফাঁকে দুরন্তপনা তার লেগেই আছে। কখন কথায় কথায় খিলখিলিয়ে হাসছে, আবার কখনো ঝুঁটি দুলিয়ে সারাটা ট্রেন চষে বেড়াচ্ছে, কখনো চুপচাপ জানালা গলিয়ে আকাশ দেখছে, আবার কখনো চুইংগাম চিবুতে চিবুতে বেলুন ফুলিয়ে সারা মুখ লাগিয়ে নিজেই টেনে টেনে তুলছে। টিটি থেকে টিকিট করিয়ে সবেমাত্র সিগারেট ফুঁকতে শুরু করেছিল আহিল। একটা সিগারেট হবে? মেহেলি কণ্ঠটা কানে আসতেই আহিল পিছনে ফিরে তাকালো। সেই স্কাই ফতুয়া নাতাশা ইসলাম নিশি। ফারাজের পাশে বসার পর ফারাজ পরিচয় করিয়ে দিয়েছিল এই মেয়ের সাথে। চোখে ঘুম ভর করলেও এই মেয়ের কথার তোড়ে ঘুম লুটা কম্বল নিয়ে পালিয়েছে। 5 মিনিট আহিল এই মেয়ের সামনে সেই সিটে কিভাবে কাটিয়েছে আহিল নিজেও জানে না। এত দুরন্তপনা, এত কথা, এত দুষ্টমি, বাপরে বাপ। বগিতে উপস্থিত লোকেরা সব সার্কাস দেখার মতন করে হা হয়ে গিয়েছিল সবকিছু। একটু স্বস্তির জন্য সিট ছেড়ে এখানে এসে দাঁড়িয়েছিল। কিন্তু এই মেয়ে এখানেও ব্যাগরা দিতে এসেছে। ট্রেনে ওঠার সময় থেকে এই পর্যন্ত জ্বালিয়ে যাচ্ছে। উফ, আপনাকে কিন্তু এই অফ ইয়েলো টি শার্টে বেশ মানিয়েছে। আহিল নিশির কথার কোনো জবাব না দিয়ে দরজার দিকে মুখ করে সিগারেট টানতে লাগলো আবারও। কি হলো? আমাকে একটা সিগারেট দিন না। আহিল নিশির দিকে ফিরে বেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আলো আধারিতে এক অদ্ভুত মুগ্ধতা খেলা করছে নিশির ঠোঁটে আর মুখে। কেন যেন হঠাৎ করে গোলাপি ঠোঁটগুলোর উপর ভাজের তিলটাকে খুব ছুঁয়ে দিতে ইচ্ছা করছে আহিলের। নিশি ফের কিছু বলতে নেওয়ার আগে আহিল এক হাতে নিশির গাল চেপে ধরে উপরের দিকে উঠিয়ে ঠোঁটের ঠোঁট গুঁজে দিল। ব্যাপারখানা এত দ্রুত ঘটল যে নিশি ভ্যাবাচাকা খেয়ে আছে। চোখ দুটো বড় বড় করে আহিলের মুখের দিকে তাকিয়ে আছে। ঠোঁটের উপরে তিলটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে নিশিকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো সে। সরি, সিগারেট আমার কাছে একটাই ছিল, আর কেউ আমার কাছে কোনো জিনিস চাইলো কিন্তু আমি দিতে পারলাম না। ব্যাপারখানে আমার কাছে বেশ খারাপ লাগে। কি সিগারেট লাগবে আরো? কথাটা শোনা মাত্রই নিশি নিজের ঠোঁটে হাত দিয়ে চেপে ধরে সেখান থেকে চলে গেল। ভেবেছিল সিগারেট চাইলে লোকটা তাড়াহুড়ো করে সিগারেট ফেলে দিলে অপরাধীর মতন মানে করবে, আর তখন নিশি তাকে 2-4টে বাণী শুনিয়ে দিবে, আর সিগারেট যাতে না খায় সে ব্যাপারে এক প্রকার কথা নিয়ে নেবে। এমনটাই তো দেখেছিল সেদিন টিভিসিতে। নায়িকা সিগারেট চাওয়াতে কি লজ্জাটাই না নায়ক পেল, কিন্তু তার নিজের ক্ষেত্রে হলো কি হলো? এটা কি ভেবেছিল আর কি হলো? ভাবলেই কেমন যেন অবাস্তব স্বপ্নের মতন লাগে নিশির কাছে। সেই ঘটনার পর নিশি একদম চুপ মেরে শান্ত বালিকার ন্যায় নিজের ছিটে বসে রয়েছে। ফারাজ রানী শত বলার পরও তার মুখ থেকে হাহু কিছুই বের করতে পারেনি। চুপচাপ জানালা গলিয়ে রাতের আকাশ দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও বলতে পারবে না।
ঘন্টা খানেক ঘুমিয়ে ওঠার পর বেশ ফুরফুরে লাগছে নিজেকে। পাশে তাকাতেই দেখা গেল রানী বেঘুরে ঘুমাচ্ছে। আর মোরা ভাঙতে ভাঙতে কেবিনের সবাইকে দেখতে লাগলো খুঁটিয়ে খুঁটিয়ে। কেমন যেন থম মেরে আছে সবকিছু। সবাই কেমন ঝিমোচ্ছে। তার নিজের এমন ফুরফুরে মেজাজের সাথে এমন ঝিমানো পরিবেশটা মোটেই যাচ্ছে না। ঘড়িতে তাকাতেই দেখা গেল সবে মাত্র 8:30 বাজে, অথচ নীরবতা দেখে মনে হচ্ছে মধ্যরাত হয়তো। একবার ভাবলো রানীকে জাগানোর কথা, কিন্তু পরক্ষণে তার ঘুমন্ত মুখ দেখে নিজের ইচ্ছেটাকে দমিয়ে নিল।